আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি আংশিক ভগ্নাংশ মাত্র 5টা টাইপে শেষ করব। আপনাদের বইয়ে এই 5টা টাইপ সম্পর্কে আলোচনা করা আছে, তো আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখেন, আশা করি উপকৃত হবেন। তো আংশিক ভগ্নাংশ শিখতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় আলোচনা আছে যেগুলো আমাদের জানতে হবে, তো সেগুলো আমরা জানি। প্রথমে আমরা জানব বহুপদী কী। তো বহুপদী হলো একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি মূলত কি? বীজগাণিতিক রাশি ধরুন এই যে 2x² + 2x + 1, তার মানে কি সংখ্যা, চলক, প্রক্রিয়া চিহ্ন এগুলো দ্বারা নির্দেশিত কয়েকটি পদ যদি একত্র থাকে ওটাই বলা হয় কি বীজগাণিতিক রাশি। তো বহুপদীও এমনই একটা বীজগণিতিক রাশি, কিন্তু এটা একটা বিশেষ ধরনের বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির চলক, যেমন এই যেটা x একটা চলক না, এই চলকের ঘাত ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মকও হতে পারবে না, শুধুমাত্র অঋণাত্মক মানে কি ধনাত্মক 0, 1, 2, 3 এগুলা হতে পারবে। তো এক্সাম্পল হিসাবে আমরা কয়েকটা বহুপদী চিহ্নিত করব, চিহ্নিত করলে আমাদের এক্সাম্পলটা বা বহুপদী চেনাটা হয়ে যাবে। তো দেখেন 1 নম্বরে আছে একটা বীজগাণিতিক রাশি x² এর উপর পাওয়ার কিছু নাই মানে 1, আর এটার পথে কোনো কিছু নাই মানে কি 0, এটা যেরকম 1ই থাকে এটা। তো দেখেন এখানে কি পাওয়ার কোনো ঋণাত্মক আছে, ভগ্নাংশ আছে নাই, তো এটা কি বহুপদী। দেখেন এখানে পাওয়ার ঋণাত্মক, তাহলে এটা কি বহুপদী না। দেখেন এখানে চলকের পাওয়ার √3 বাংলা কি লেখা যায় 1/x, সরি x⁴ 1/2, তো এটা কি বহুপদী, ভগ্নাংশ, তাহলে কি বহুপদী না। একইভাবে 3 নাম্বারটা দেখেন এখানে কি ভগ্নাংশ আছে চলকের পাওয়ার, তো এটা কি বহুপদী না। নাম্বার লাস্ট এখানে চলকের পাওয়ার 3, 2 আর x⁴0 এটার সাথে গুণ আকারে আছে, তো দেখেন এখানে কোনো ভগ্নাংশ বা ঋণাত্মক নেই চলকের পাওয়ার, তাই এটা বহুপদী, সরি এটা বহুপদী। তো এটা কেন এরকম হলো? আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তো এটার মান হলো 1, তাই 1 × 1 গুণ করলে 1ই থাকে, 1 × 1, তো এটা 1ই থাকে। তো এখন অনেকের প্রশ্ন আসে যে একটা ধ্রুবপদ এটা কি বহুপদী? তো আপনারা দেখলেন যে ধ্রুবপদ কীভাবে বহুপদী হয়। তো 7ও একটা বহুপদী, কারণ কি সাথে সাথে একটা x⁴0 গুণ আকারে আছে, x⁴0 মান হলো 1, তো আলটিমেটলি এটা 1 লেখা যায়, সরি 7 লেখা যায়। তো এখন আমরা শিখব বহুপদীর মাত্রা, মুখ্য পদ ও মুখ্য সহগ। তো দেখেন এখানে এক চলকের 3টা বহুপদী লেখা আছে। এক চলক মানে কি শুধু একটা চলকই থাকবে, 2 চলক 3 চলক এগুলা আংশিক ভগ্নাংশ ক্ষেত্রে লাগে না, তাই যেহেতু এটা রিভিউ ক্লাস তাই আমি এটা আলোচনা করতেছি না। তো দেখেন পি এর ইংলিশ মিনিং হলো পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে বহুপদী। তো একটা বহুপদীকে এরকমভাবে চিহ্নিত করা হয়। তো এখানে 3টা বহুপদী দেওয়া আছে। তো বহুপদীর মাত্রা কি? এই যে একটা বহুপদীতে সর্বোচ্চ যে ঘাত বা পাওয়ার থাকে সেটাই হলো বহুপদীর মাত্রা। তো মুখ্য পদ হলো গরিষ্ঠ মাত্রাযুক্ত, মানে গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদ সেটাই কি মুখ্য পদ। তো এখানে মুখ্য পদ হলো 2x3। আর মুখ্য সহগ হলো মুখ্য পদের যে সহগ, এই যে মুখ্য পদের যে সহগ সেটাই কি মুখ্য সহগ। তো এখানে কত 2। একইভাবে এই বহুপদীর মাত্রা হলো 2। মুখ্য পদ 3x² আর মুখ্য সহগ 3। এটার সর্বোচ্চ মাত্রা বা ঘাত হলো 5, তো এটা কি বহুপদীর মাত্রা। আর মুখ্য পদ কি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ মুখ্য পদ, সরি উপরে হবে। আর মুখ্য পদের সহগ কত? সহগ নাই মানে কি 1 আছে, তো মুখ্য সহগ হলো 1। এখন আমরা দেখব গুণ না করে কিভাবে 2 বা ততোধিক বহুপদীর মাত্রা, মুখ্য পদ ও মুখ্য সহগ বের করা যায়। তো দেখেন এখানে 2টা বহুপদী দেওয়া আছে, আমরা গুণ না করে বহুপদীর মাত্রা বের করব। এটার মুখ্য পদের মাত্রা কত? মুখ্য পদের মাত্রা 1 আর এটার মুখ্য পদের মাত্রা 2। তো আমরা এটার মাত্রা বের করব 1 +
2 ইকুয়াল টু কত 3, তাহলে বহুপদীর মাত্রা হবে 3। আর গুণ না করে আমরা মুখ্য সহগটা বের করব। এখানে মুখ্য পদের সহগ কত, মুখ্য পদের সহগ 1, এখানে মুখ্য পদের সহগ 2, তাহলে 1 গুণন 2, সুতরাং 2। আর মুখ্য পদটা আমরা বের করব। আমরা প্রথমে আগে এখানে চলকটা লিখে নিব, আর তার সামনে মুখ্য সহগ বসিয়ে দিব, আর তার উপরে মুখ্য পদের বহুপদীর মাত্রা বসাই দেব। তাহলে এটাই কি মুখ্য পদ 2x3। একইভাবে এখানে দুইটা বহুপদী গুণাকারে আছে, তো এটা সর্বোচ্চ মাত্রা আমরা যোগ করব, 3 যোগ 2 ইকুয়াল টু 5। আর মুখ্য সহগ গুণ করব, 2 গুণন 2 ইকুয়াল টু 4। তো মুখ্য পদ হলো এই সহগটা সামনে বসবে, x থাকবে আর উপরে হবে 5। 3 নাম্বারটা দেখেন, এখানে তিনটা আছে, তো এটার বহুপদীর সর্বোচ্চ মাত্রা হলো 2, এটার 3 আর এটার 1। তো কত হয় 2, 3 আর 1 কত হয় 2, 5, 6, তো এটা 6 হবে, আর গুণফল হবে 3। দেখেন এই যে 2 গুণন এখানে কত 1 গুণন 1 সমান সমান কত 2, সরি এখানে 2 হবে। তো এটার মুখ্য পদ হবে কি 2x⁶। তো আমরা এখন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এগুলো সম্পর্কে জানব। তো প্রকৃত ভগ্নাংশ কি, সংখ্যার ক্ষেত্রে আমরা জানি কি সাধারণত যে ভগ্নাংশের লবটা কি হয় ছোট হয় আর হর বড় হয়, সেটা কি প্রকৃত ভগ্নাংশ। যেমন 2, 3/9, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কি লবটা ছোট হরটা বড়, তাহলে এগুলো কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি, লব হরের থেকে বড় হবে অথবা সমান হবে, তো এটাকে বলা হয় কি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 3/2, দেখেন লবটা বড়। 11/2, এখানে কি লবটা বড় হরটা ছোট, তাহলে এগুলো কি অপ্রকৃত ভগ্নাংশ। অথবা এরকম যদি সমানও হয় 22/22, তো আলটিমেটলি এটা 1 লিখতে পারি, কিন্তু এটা আসলে অপ্রকৃত ভগ্নাংশ হিসাবেই গণনা করা যায়। তো এখন আমরা যদি এটা জানলাম সংখ্যার ক্ষেত্রে, এখন আমরা জানবো মূলদ ভগ্নাংশ কি। মূলদ ভগ্নাংশের একটা মেইন কথা হলো, এই মূলদ ভগ্নাংশে যে লব থাকবে, লবে একটা বহুপদী থাকবে, হরে একটা বহুপদী থাকবে। যদি এরকম একটা ভগ্নাংশ পাই সেটাকে বলা হয় মূলদ ভগ্নাংশ। তো দেখেন আমরা একটা এক্সাম্পল দিই, যেমন x³ প্লাস 2x প্লাস 1, তারপরে x² প্লাস 1 প্লাস 1। তো দেখেন এখানে লবেও একটা বহুপদী, হরেও একটা বহুপদী, তো এটাকে বলা হয় মূলদ ভগ্নাংশ। আর মূলদ ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা বলা যায়, একটা প্রকৃত মূলদ ভগ্নাংশ আর এটা কি অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। তো আমরা যেহেতু সংখ্যার ক্ষেত্রে আমরা সংখ্যা দিয়ে শিখছিলাম, আর এই ক্ষেত্রে আমরা দেখব মাত্রা দিয়ে। যদি লবের মাত্রা ছোট হয় এবং হরের মাত্রা বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্রকৃত মূলদ ভগ্নাংশ। যেমন 2x² প্লাস 1, x³ প্লাস 1। তো দেখেন এখানে লবের মাত্রা কত, লবের মাত্রা হলো 2 আর হরের মাত্রা 3। তো দেখেন লবের মাত্রা ছোট, হরের মাত্রা বড়, সুতরাং এটা কি প্রকৃত মূলদ ভগ্নাংশ। আর অপ্রকৃত মূলদ ভগ্নাংশ কি, সেম এটার মতোই, লবের মাত্রা হরের মাত্রা থেকে বড় হবে অথবা সমান হবে, তাহলেই সেটাকে বলা হবে অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। তো এক্সাম্পল x³ প্লাস 1, নিচে যদি একটা বহুপদী থাকে x² প্লাস 1। তো দেখেন এখানে লবের মাত্রা কত 3, হরের মাত্রা 2, তাহলে দেখেন লবের মাত্রা কত 3, হরের মাত্রা 2, তাহলে এটা কি অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। আর আরেকটা যদি এরকম সমানও থাকে x² প্লাস 1, x² প্লাস 1, তো দেখেন এখানে মূলদ ভগ্নাংশের এখানে 2 দিয়ে দিলাম। তো এখানে মূলদ ভগ্নাংশের সর্বোচ্চ মাত্রা 2, এখানে কি সর্বোচ্চ মাত্রা 2, তো মুখ্য পদের মাত্রাগুলা সমান হয়, তাও এটাও কি এটা অপ্রকৃত মূলদ ভগ্নাংশ। তো এইটুকু আলোচনা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ বোঝার জন্য পুরোপুরি প্রস্তুত। তো দেখেন এখন আমরা জানবো আংশিক ভগ্নাংশ আসলে এই জিনিসটা কি। তো দেখেন আমরা ছোট সময় শিখে আসছি, এই দুটা প্রকৃত ভগ্নাংশ আমরা এখন যোগ করব। তো দেখেন এখানে লব কি 2, হর 3, তো এটা প্রকৃত ভগ্নাংশ। এখানে লব 3, হর 4, তো এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। ধরে দিন আমরা যোগ করব, 3 যোগ 3 আর 4 লসাগু হয় 12। তো এখানে 4 বার যায়, 4 দুগুণে 8, এবং এখানে 3 বার যায়, 3 × 9, তো আলটিমেটলি এটা আসে কত 17/12। তো দেখেন
আমরা আগে এরকমভাবে যোগ করে এরকম একটা ভগ্নাংশ বানাইছি, আর আংশিক ভগ্নাংশ কী করব, আমাদের এরকম একটা ভগ্নাংশ দেওয়া থাকবে আর আমরা এরকমভাবে অংশ অংশ খণ্ডে বিভক্ত করব। সুতরাং এই অংশ অংশগুলো একটা ভগ্নাংশকে এরকম অংশ অংশ করে বিভক্ত করলেই আমরা আংশিক ভগ্নাংশ পাবো। একটা বই দেখে নেবেন, আমি আপাতত মূল কথাটা বলে দিলাম। তো এখন টাইপ 1, আর এই টাইপ 1 পড়ার আগে আমাদের কিছু জানতে হবে, যেমন একঘাত বিশিষ্টটা কি। একঘাত বিশিষ্ট মানে কি, একঘাত বিশিষ্ট উৎপাদক মানে কি, এরকম একটা যদি উৎপাদক থাকে তো এর ঘাত হবে 1। তো এটা হতে পারে, তো এটা কি একঘাত বিশিষ্ট উৎপাদক, এখানে ঘাত হবে 1। এখন দ্বিঘাত বিশিষ্ট বলতে কি বোঝায়, শুধুমাত্র এই চলকের পাওয়ার হবে 2, এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। অথবা 2x², এটা কি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। আর পুনরাবৃত্তি মানে কি, এখানে পুনরাবৃত্তি বলতে বোঝায় এগুলো কি রিপিট হওয়া, দুইবার হওয়া অথবা 3 হওয়া, এগুলো বলে পুনরাবৃত্তি। তো এখন আমরা শিখব টাইপ 1, আর টাইপ 1-এ দেখেন লেখা আছে প্রকৃত ভগ্নাংশ এবং হবে একঘাত বিশিষ্ট এবং কোনো পুনরাবৃত্তি হবে না। তো দেখেন আমরা লবের, দেখেন এখানে লবের মুখ্য পদের ঘাত কত 1, এখানে দেখেন লবের মুখ্য পদের ঘাত কত হয় আগে শিখেছিলাম, তাহলে দেখেন এটার উপর 1, এটার উপরে কত 1, তো দুটো যোগ করলে কত হয় 2, তার মানে কি উপরে 1 নিচে 2, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ এবং কি এর উপর ঘাত কত 1, তাহলে এটা কি একঘাত বিশিষ্ট এবং কি কোনো রিপিট বা পুনরাবৃত্তি নাই। তো এই ধরনের ঘটনা যদি আমরা পাই তাহলে কি করব, সুন্দর করে এখানে যে কয়টা উৎপাদক ওই কয়টা গড় লিখব, তো দুইটা গড় দুইটা উৎপাদক লিখব। তো এই উৎপাদকগুলো আমরা নিচে লিখব, আর উপরে একটা ধ্রুবক a b ধরব। তো এখানে আমরা কেন চলক নিলাম না, দেখেন এখানে যদি চলক যদি x⁻1 x নিতাম, তাহলে দেখেন এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, তো সেটা অপ্রকৃত হয়ে যেত। আর আমরা জানি এই পাশে যেগুলো রাখবো সেগুলো কখনো অপ্রকৃত হবে না, সর্বদা প্রকৃত থাকবে। তো তাই আমরা এখানে x নিতে পারবো না, এখানে এর সাথে মনে মনে x⁻0 আছে, তো x⁻0 মান কত আমরা জানি, x⁻0 মান হচ্ছে 1, তো 1-এর সাথে এই গুণ করলে আলটিমেটলি 1-ই থাকে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো একইভাবে যদি 3x এরকম 3টা থাকে তাহলে আমরা 3টাই নিব, 3টা গড় নিব এরকমভাবে, নিচে লিখলাম। তো এখানে কি এই 3টা উৎপাদক x-2 x-3, তো এখানে কি a b c, তো এটাও দেখেন প্রকৃত ছিল, এটা ঘাত এক ঘাত আর 1 1 1 মানে কি মাত্রা হলো 3, তো এটা প্রকৃত 1/3 মানে লবের মাত্রা 1 আর হরের মাত্রা 3, তাহলে এটা কি প্রকৃত। তো প্রকৃত হলে পরে আমরা এটা করতে পারি, যেহেতু এখানে ঘাত 1, তো এখানে আমরা 0 রাখা লাগবে, আর 0 গুণ করলে সেম ওই এই থাকে, তো একইভাবে এগুলো সবটি এনে 0 থাকে, এখানেও কত 0 থাকে। তো এখন দেখুন টাইপ 2 লেখা আছে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হবে। দেখেন এটা কি হরে একঘাত বিশিষ্ট, এখানে কত 1 এখানে কত 1, তাহলে কি একঘাত বিশিষ্ট, এটাও কি এখানেও 1 এখানেও 1, তাহলে কি এই দুটোই একঘাত বিশিষ্ট আছে। এবং কি উৎপাদক পুনরাবৃত্তি, দেখেন এখানে কত 2 আসছে, আর এখানে কি উৎপাদক পুনরাবৃত্তি এখানে কত 3 আসছে। তো এটার জন্য আমরা দেখেন এখানে এটার জন্য একটা করে নিব, এই পাওয়ার কত 2, তাহলে এখানে আমরা 2টা করে নিব। তো প্রথমে আমরা x-1 লিখবো, পরে এটা লিখবো পাওয়ার ছাড়া লিখবো, মানে 1 পাওয়ার দিয়ে লিখবো, আর এটা হলো পাওয়ার 2 দিয়ে লিখবো। তো আমরা যদি এই দুটো মান এভাবে না লিখতাম তাহলে সম্ভাব্য কিছু মান বাদ যাইতো, এর কারণে আমরা এভাবে লিখবো। তো এখানে কি a লিখবো, এখানে b, এখানে c, যেহেতু এখানে দ্বিঘাত নেই তাই আমরা এখানে x দিতে পারবো না। একইভাবে এটা কত এর জন্য একটা গড়, এর জন্য 3টা গড়, 2টা গড়, এখানে লিখলাম 3টা গড়, 4টা গড়। তো এখানে কত হবে x-1, এখানে হবে x-2, এখানে হবে x-2 হোল স্কোয়ার, আর এখানে হবে x-3 হোল কিউব। তো এখানে a, এখানে b, এখানে c, এখানে d, এভাবে লিখে দিলে হয়ে যাবে গঠনটা এভাবেই। তো এখন টাইপ 3তে দেওয়া আছে হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো পুনরাবৃত্তি নাই। তো দেখেন এখানে হরে একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তো একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এটা অ্যাপ্লাই হবে, আর কি কোনো পুনরাবৃত্তি নাই, মানে কি স্কোয়ার পাওয়ার টাওয়ার কিচ্ছু নাই।
তো এখন দেখুন যদি এই নিয়মটা হয় তাহলে আমরা এই ঘরের জন্য ঠিক আগের মতোই এ আর এইটা লিখে ফেলবো সিম্পলি, কিন্তু পরেরটার জন্য আমরা x² + 1 এখানে বি লিখলেই হবে না। কেন হবে না? কারণ এখানে পাওয়ার আছে 2, আর আমরা জানি সবসময় আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এই পাশে সব প্রকৃত হয়। তো এখানে যদি আমরা দিতাম তাহলে হয়তো এটা অপ্রকৃত হয়ে যেত, এই জন্য আমরা এখানে s দিতে পারবো না। কোনো কিছু নাই, মানে x⁻0 আছে, তো এটার সাথে গুণ করলে x⁻0 মান কত 1, তো এটা গুণ করলে এই থাকে। এই জন্য এখানে ব্যবধান কি সম্ভাব্য সকল মানের জন্য ব্যবধান হয়েছে 1, তো এখানে কত 2। তো এখানে যদি আমরা একটা x দেই তাহলে সম্ভাব্য সকল মান আসবে। যদি এখানে 2 ব্যবধানে রাখি তাহলে সম্ভাব্য কিছু মান বাদ পড়ে যায়। এই জন্য আমরা সবসময় এই ঘাতের সাথে এখানে 1 ব্যবধানে রাখবো। তো এখানে আমরা সিম্পলি কি লিখব? তো এখানে আমরা সিম্পলি লিখব bx, আর এখানে একটা এক্সট্রা সম্ভাব্য ধ্রুবও থাকতে পারে, তো সেই হিসাবে একটা সি লিখে দিব। আশা করি এইটা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা একইভাবে লিখতে পারি এ, তো এটার কাট কত 1, তো এটা সিম্পলি লেখা যায়, কিন্তু যখন এই যে দ্বিঘাত থাকবে তখনই আমরা কি করব, এই পদের সাথে একটা বি এর সাথে একটা এক্স নিব, পরে আরেকটা ধ্রুবক নিব। টাইপ 4 দেখেন লেখা আছে হরে থাকবে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হবে। তো দেখেন এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে হরে এবং কি পুনরাবৃত্তি হয়েছে। তো আমরা ওই আগের দুইটা রুলস একবারে কাটাবো। তো এখানে কত আছে, এটা সিম্পল, এই সিম্পল এটা সিম্পলভাবে লেখা যাবে। তো এখানে কি পুনরাবৃত্তি জন্য আমরা 2বার লিখব। তো একবার কি x² + 1, আরেকবার কি x² + 1, এটা কি হোল স্কোয়ার। তো এর জন্য কি এখানে একটা বি নিব, বি এর সাথে যেহেতু এখানে 2, এখানে একটা x দিব, সম্ভাব্য সকল মান আসবে, প্লাস একটা সি দিব। তো এখানে যে 2 পাওয়ারটা আছে এই পাওয়ারটা বিবেচনায় আসবে না, শুধুমাত্র x এর মাথায় যে 2টা আছে এটা বিবেচনা আসবে। তো সি এর পরে কি হয় ডি, তো এখানে বলছিলাম ব্যবধান কত 1, তো x হবে, তো এখানে কি ই হবে। তো একইভাবে এটা লেখা যায়, এটা কি এ হবে, যেহেতু এটা প্রতিকূল দ্বিঘাত নাই, সুতরাং সিম্পলি x + 1, আর এটা কি পুনরাবৃত্তি তাহলে আমরা 2বার লিখব, এটা কি x² - 1, এটা কি x² - 1 হোল স্কোয়ার। তো এখানে কি bx + c dx + c। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন।